এমনকি এই প্রোটেস্ট থামাতে উলেমাকে পর্যন্ত মাঝখানে আসতে হয়। 1909 জুলাই মাসে রাজাকে সিংহাসনচ্যুত করে এবং পুনরায় সংবিধান প্রতিষ্ঠা করে। আর মোহাম্মদ আলী শাহ ভয়ে রাশিয়া পালিয়ে যায়। ইরানের আর্মি অফিসার রেজা খানকে দিয়ে তেহরানে মিলিটারি কুপ বা সেনা অভ্যুত্থান ঘটায়। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এত বড় একটা মূল্যবান জিনিস তো সহজে হাতছাড়া হতে দেবে না। তারা খানকে চ্যালেঞ্জ করে আর পুরো বিষয়টা লিগ অব নেশনের কাছে নিয়ে যায়। তখন ইরানের গভর্নমেন্ট অন্ধকারে তীর ছোড়ার মতো একটা বাজি ধরে। এই প্রথম বিশ্বের 3 টপ পাওয়ার মিটিং করে। ইরানের তেলকে চুরির তেল বলা হয়, আর যে দেশ এই তেল কিনবে তাদেরও স্যাংশনের হুমকি দেওয়া হয়। এবার এই টার্গেটকে ফুলফিল করার জন্য আমেরিকার গুপ্ত এজেন্সি সিআইএ এবং ব্রিটেনের গুপ্ত এজেন্সি MI6 তেহরানে মোহাম্মদ রেজা ও আর্মির সাথে মিলে একটা মাস্টার প্ল্যান রেডি করে। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে গভর্নমেন্ট কারফিউ ও মার্শাল ল এর মতো ল অ্যাপ্লাই করে মানুষের নাগরিক অধিকার পর্যন্ত কেড়ে নেয়। এরপর যখন সবকিছু হাতের বাইরে বেরিয়ে যায়, তখন 16 জানুয়ারি 1980-তে মোহাম্মদ রেজা তার ফ্যামিলিকে নিয়ে ইরান ছেড়ে ইজিপ্ট পালায়। খোমেনির সন্দেহ হয় যে সিআইএ এই ইসলামিক গভর্নমেন্টকে হটানোর জন্য একটা প্ল্যান করছে। এই সবের মাঝে যখন ইরান দুর্বল হয়ে পড়ে, ঠিক সেই সুযোগকে ব্যবহার করে ইরাক ইরানের ওপর হামলা করে। যখন ইরান সরাসরি আমেরিকার কাছে পেরে উঠছিল না, তখন তাদেরকে চাপে রাখতে হিজবুল্লাহ হামাসের মতো গ্রুপকে ব্যবহার করে। আমেরিকার ওপর একটার পর একটা হামলা হয়, আর এদিকে আমেরিকা একটার পর একটা জবাব দিতে থাকে। যদি ওয়ার্ল্ডের টপ ক্রুড অয়েল রিজার্ভ কান্ট্রির লিস্ট দেখা যায়, তাহলে ইরানের নাম আসে টপ 3-তে। পুরো দুনিয়ার 10 থেকে 12% অয়েলের রিজার্ভ আছে ইরানে। তার মানে যদি কোনোভাবে ইরানকে কন্ট্রোল করা যায়, তাহলে পৃথিবীর 10% এনার্জি সাপ্লাইকে কন্ট্রোল করা যাবে। তার উপর ইরানের স্ট্র্যাটেজিক লোকেশন। আর এই সব গেম স্টার্ট হয় ঠিক এই জায়গাটা থেকেই। কিন্তু ইরানের বর্তমান যে আমেরিকার সাথে কনফ্লিক্ট, সেটা আজ থেকে নয়, শুরু হয় মেনলি কাজার রাজবংশের শাসনকাল থেকে। তখন ইরানের নাম ছিল পারস্য বা পার্সিয়া। এই পারস্য তখন ছোট ছোট কিছু রাজবংশে ডিভাইড হয়ে শাসন হচ্ছিল। কিন্তু যখন 1779 সালে জান রাজবংশের রাজা মোহাম্মদ করিম খান জান মারা যান, তখন আগা মোহাম্মদ খান ইরানের ছোট ছোট রাইভেলসকে হারিয়ে পুরো ইরানকে একসাথে করে তার শাসনের আন্ডারে নিয়ে আসে আর প্রতিষ্ঠা করে কাজার ডাইনেস্টি। এই কাজার ডাইনেস্টির রাজধানী করা হয় তেহরান, যেটা আজও বর্তমানে ইরানের রাজধানী। এরপর 1797 সালে আগা মোহাম্মদ খানকে হত্যা করা হয়। তারপর তার ভাইপো ফাত আলী শাহ রাজা হয়। এই ফাত আলী শাহের সময়ে রাশিয়া ইরানের উত্তর দিকে একটার পর একটা অ্যাটাক করতে থাকে, আর তাদের স্বার্থ মতো একটা করে ট্রিটি সাইন করতে থাকে। যেমন ট্রিটি অফ গাঞ্জার, ট্রিটি অফ গুলিস্তান, ট্রিটি অফ তুর্কমেনচাই, এইরকম প্রায় 8-10টা ট্রিটি সাইন করে নেয়। যার মধ্যে সবথেকে কন্ট্রোভার্সিয়াল হলো ট্রিটি অফ গুলিস্তান আর ট্রিটি অফ তুর্কমেনচাই, যেখানে ইরানের উত্তর দিকের একটা বড় পার্ট রাশিয়া দখল করে নেয়। তখন ইরানের উত্তর দিকে যে বর্ডার ছিল, সেটা ছিল সরাসরি রাশিয়ার সাথে, মানে সেই সময় যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল। আর দক্ষিণ দিকের যে বর্ডার ছিল, সেটা সরাসরি ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সাথে। এদিকে ফাত আলী শাহ রাশিয়ার অ্যাগ্রেশনকে আটকাতে তখন ওয়েস্টার্ন দেশগুলোর সাথে ডিপ্লোম্যাটিক যোগাযোগ শুরু করে। এই ডিপ্লোম্যাটিক রিলেশন মোটামুটি ঠিকঠাক থাকে পরবর্তী ফাত আলী শাহের নাতি মোহাম্মদ শাহের আমল পর্যন্ত। কিন্তু 1848 সালে যখন মোহাম্মদ শাহ মারা যান, তখন তার ছেলে নাসের আলদিন শাহ রাজা হন। এই নাসের শাহের আমলে একদিকে রাশিয়া, অন্যদিকে ব্রিটেন ইরানের ওপর এতটাই ক্ষমতা দেখাতে শুরু করে যে ইরান দুটো শক্তির মাঝে পড়ে চিড়েচাপটা হয়ে যায়। ঠিক এই সময়টাতে ইরানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। তার উপর নাসের শাহ নিজের বিলাসবহুল লাইফস্টাইলের জন্য রাশিয়া ও ব্রিটেনের কাছ থেকে হিউজ অ্যামাউন্টের লোন নিতে থাকে। যেমন 1900 সালে শুধুমাত্র ইউরোপ ট্যুরের জন্য কাজার রাজবংশ রাশিয়ার কাছ থেকে 22 মিলিয়ন রুবেল লোন নেয়। আর ব্রিটিশ ও রাশিয়া এই লোনগুলো শোধ তোলে হয় ট্যারিফের মাধ্যমে, না হয় কোনো একটা বিষয়ে কনসেশন বা ছাড়পত্র নিয়ে। যেমন 1872 সালে একটা বার্ষিক অ্যামাউন্টের পরিবর্তে ব্রিটিশদেরকে ইরানের রাস্তা, টেলিগ্রাফ, মিল, ইম্পর্টেন্ট মিনারেলস এই সবের কন্ট্রোল দিয়ে দেওয়া হয়। তবে 1890 সালে শাহ যখন তামাকের কনসেশন ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়, তখন পুরো ইরান জুড়ে রাজার বিরুদ্ধে প্রথম কোনো প্রোটেস্ট হয়। এই প্রোটেস্ট এতটাই জোরদার ছিল যে ইরানের দীর্ঘদিনের মোনার্কি সিস্টেম বা রাজতন্ত্র ভাঙতে চলেছিল। এমনকি এই প্রোটেস্ট থামাতে উলেমাকে পর্যন্ত মাঝখানে আসতে হয়। উলেমা মানে হচ্ছে যারা ইসলামিক স্কলার বা পণ্ডিত। ইরানে এই উলেমাদের রাজার সমান বা কখনো কখনো তার থেকেও বেশি সম্মান দেওয়া হতো। অ্যাকচুয়ালি সেই সময় ইরানে যে সব থেকে বড় ইন্ডাস্ট্রি ছিল, সেটা তামাক। প্রায় 2 লক্ষ মানুষ ও তার পরিবার এই তামাক চাষ ও ব্যবহারের সাথে যুক্ত ছিল। আর এই ধরনের তামাক ইরান ছাড়া আর কোথাও চাষ হতো না। এমনকি বিদেশের বাজারে তা বেশ ভালো দামেই বিক্রি হতো। সেই তামাক ইন্ডাস্ট্রিকে নাসের শাহ 25,000 পাউন্ড নিজের ব্যক্তিগত কমিশন হিসেবে আর বার্ষিক 15,000 পাউন্ডের বিনিময়ে 50 বছরের জন্য ব্রিটিশদের হাতে তুলে দেয়। এর ফলে রাজার বিরুদ্ধে একটা বিশাল প্রোটেস্ট শুরু হয়। আর এই প্রোটেস্ট থামাতে মাঝে আসে উলেমা। তারা একটা ফতোয়া জারি করে, যেখানে মোটামুটি বলা হয় যে তামাক চাষ ও ব্যবহার সরাসরি ইসলামের বিরুদ্ধে, দ্যাট ইজ ওয়ার এগেনস্ট দ্য ইমাম অব দ্য এজ, এবং তামাক চাষ ও ব্যবহার দুটোই ইরান থেকে ব্যান্ড করে দেওয়া হয়। এরপর থেকে উলেমা হয়ে ওঠে ইরানের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি। সাধারণ মানুষ রাজার থেকে উলেমাকে বেশি মানতে শুরু করে। কিন্তু এদিকে যদি রাজার ক্ষমতা না থাকে,
থাকে তাহলে ব্রিটিশ ও রাশিয়ার কাছে সেটা সবথেকে বড় বিপদ। তাই এনি কস্ট রাজার মনোপলিকে টিকিয়ে রাখতেই হবে। এই সময় 1896-এ মির্জা রেজা কেরমানি নাসের শাহকে হত্যা করে। এরপর রাজা হয় নাসের শাহর ছেলে মুজাফফর আল-দিন শাহ। তার উপরও ব্রিটিশদের ইনফ্লুয়েন্স বেশ ভালোই ছিল। তিনিও সেম বাবার মতোই পলিসি নিয়ে চলে, সেই সেম কনসেশন আর লোন। তবে এই মুজাফফর আল-দিন শাহর সময়ে ইরানের কপালে একটা লটারি লাগে, যা ইরানের ভাগ্যকে বরাবরের জন্য বদলাতে চলেছিল। জেডি মর্গান নামে একজন ফ্রেঞ্চ মাইনিং ইঞ্জিনিয়ার ও জিওলজিস্ট সেই সময় ইরানে একটা সায়েন্টিফিক মিশনে যায়, আর তার হাতে লাগে যে পারস্যের মাটিতে এক বিরাট খনিজ তেলের ভাণ্ডার থাকার সম্ভাবনা আছে। 1898 সাল নাগাদ সেই রিপোর্ট আসে ইরানের ডাইরেক্টর জেনারেল অব কাস্টমস কিতাবগি খানের হাতে। এই কিতাবগি খান প্রথমে রয়্যাল ডাচ পেট্রোলিয়াম কোম্পানিকে রিকোয়েস্ট করে ইরানে অয়েল খোঁজার জন্য, বাট তারা রিজেক্ট করে দেয়। পরে তিনি এই রিপোর্ট পাঠায় তার এক ব্রিটিশ ইনভেস্টর বন্ধুর কাছে, আর সেখান থেকে এই রিপোর্ট যায় উইলিয়াম নক্স ডিঅক্সির কাছে। এই ডিঅক্সি ছিলেন একজন মাইনিং বিজনেসম্যান, যার কাছে টাকা আর মাইনিং এক্সপিরিয়েন্স দুটোই ছিল। ডিআরসি তৎক্ষণাৎ মুজাফফর আল-দিনের সাথে দেখা করে, তাকে খুশি করার জন্য এক্সট্রা 5000 পাউন্ড গিফট দিয়ে 28 মে 1901 সালে 18 পয়েন্টের একটা কনসেশন সই করিয়ে নেয়, যেটা ডিআরসি কনসেশন নামে বিখ্যাত। এই কনসেশন অনুযায়ী ডিআরসি রাজাকে ব্যক্তিগত 20,000 পাউন্ড কমিশন দেওয়া হয়, বাকি 20,000 পাউন্ড মূল্যের সমান কোম্পানির শেয়ার দেওয়া হয়, প্লাস অ্যানুয়াল যে নেট প্রফিট হবে তার 16% দেওয়ার কথা হয়। তার পরিবর্তে রাজা নর্থে রাশিয়ার দখলে থাকা 5টা প্রভিন্স ছাড়া বাকিগুলোতে অয়েল খোঁজা, তা বের করা, ট্রান্সপোর্ট করা এবং বিক্রি করার পুরো অধিকার 60 বছরের জন্য ডিআরসির হাতে তুলে দেয়। একে তো ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, এদিকে রাজার নেওয়া লোন শোধের জন্য ট্যারিফ বাড়ছিল, তার উপর রাজা দেশের মূল্যবান সম্পদ একের পর এক বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে। সেই জন্য দেশের প্রায় সব ক্যাটাগরির মানুষ একসাথে হয়ে রাজার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। তাদের দাবি রাজাকে হটিয়ে ইরানের সংবিধান আনা হোক এবং ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হোক। যখন এই প্রোটেস্ট মাত্রা ছাড়িয়ে যায়, তখন মুজাফফর আল-দিন শাহ বাধ্য হয়ে রাজি হয় পার্লামেন্ট গঠনে। আর এই পুরো ঘটনা পার্সিয়ান কনস্টিটিউশনাল রিভলিউশন নামে পরিচিত। মজলিসের হাতে থাকে পুরো দেশ চালানোর ক্ষমতা, আর রাজা নামমাত্র তার পজিশনকে শুধু হোল্ড করে থাকে। তবে ঠিক এর 1 বছরের মধ্যে মুজাফফর আল-দিনের ছেলে মোহাম্মদ আলী শাহ রাজা হয়। রাজা হয়েই ঘোষণা করে দেয় সে কোনো পার্লামেন্ট মানে না, আর রাশিয়ার সাপোর্টে পার্লামেন্ট বন্ধ করে দেয়। এই সময় ইরানের মধ্যে সিভিল ওয়ার টাইপ সিচুয়েশন হয়ে যায় এবং দেশটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে 1907 সাল নাগাদ রাশিয়া আর ব্রিটিশ নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন করে, যাকে অ্যাংলো রাশিয়ান এগ্রিমেন্ট বলে। এই এগ্রিমেন্ট অনুসারে ইরানের উত্তর দিকে নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার কাছে, আর দক্ষিণ দিকে নিয়ন্ত্রণ থাকবে ব্রিটিশদের হাতে। বাকি মিডিলে যে নিউট্রাল পার্ট থাকবে সেখানেও দুটো দেশ নিজেদের ইকোনমিক্যাল আর পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে। মানে ইরান অলমোস্ট দুটো দেশের কাছে ভাগাভাগি হয়ে যায়। এর মধ্যে ভিতরে ভিতরে মাজলিস নিজেদের একটা কনস্টিটিউশনাল ফোর্স তৈরি করে 1909 জুলাই মাসে রাজাকে সিংহাসনচ্যুত করে এবং পুনরায় সংবিধান প্রতিষ্ঠা করে। আর মোহাম্মদ আলী শাহ ভয়ে রাশিয়া পালিয়ে যায়। পুরো পারস্য জুড়ে রাশিয়া আর ব্রিটিশদের মধ্যে যে গ্রেট গেম চলছিল, তার মাঝে এইবার এন্ট্রি নেয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইরান যখন পুনরায় পার্লামেন্ট গঠন করে, তখন পার্সিয়ান গভর্নমেন্ট দেশের অর্থনীতিকে ঠিক করার জন্য ইউনাইটেড স্টেটের হেল্প চায়। সেই জন্য তারা মর্গান সাস্টারকে পাঠায়, যাকে ইরানের গভর্নমেন্ট ফাইন্যান্স জেনারেল পদে বসায়। আগেই বলেছিলাম যে ইরানে কনস্টিটিউশনাল মোনার্কি সিস্টেমে শাসন হয়, তাই রাজার পজিশনকেও সম্মান দেওয়ার জন্য মোহাম্মদ আলী শাহের মাত্র 11 বছরের ছেলে আহমেদ শাহকে শো কল্ড রাজা করা হয়। কিন্তু জনগণের সাপোর্ট আর বেশিরভাগ ক্ষমতা থাকে মজলিসের হাতে। ঠিক এই বছরই ইরানে সেই গেম চেঞ্জিং ঘটনা ঘটে যায়, অর্থাৎ পারস্যের মাটিতে হিউজ খনিজ তেলের ভাণ্ডার মেলে। প্রায় 7 বছর ধরে উইলিয়াম ডিঅক্সি ইরানের বুকে তেল খোঁজে এবং প্রায় 5 লাখ পাউন্ড খরচ করে ফেলে, কিন্তু তার হাতে কোনো কিছুই আসে না। 1908 মিডিল নাগাদ তার হাতে যখন টাকা শেষ হয়ে যায়, সে তখন ব্রিটিশ সরকারের হেল্প নেয় এবং ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি তৈরি করে ডিআরসির কাছ থেকে 51% শেয়ার কিনে নেয়। অর্থাৎ এখন ইরানের তেলের বেশিরভাগের মালিক হয়ে যায় ব্রিটিশ গভর্নমেন্ট। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ ঠিক তার পরপর রাশিয়ান রিভলিউশনের ফলে রাশিয়া নিজেদের অভ্যন্তরের সমস্যা নিয়ে এতটাই ফেঁসে যায় যে ইরানের ওপর থেকে তাদের নজর সরে যায়। আর এই সুযোগে ব্রিটিশ ইরানের ওপর একচেটিয়া ক্ষমতা বিস্তারের চেষ্টা করে। সেখানে নীরবে সাহায্য করে যায় আমেরিকা, কারণ দুজনের ইন্টারেস্ট এখন একটাই, ইরানের অয়েল। এর জন্য 1921 সালে ব্রিটিশরা ইরানের আর্মি অফিসার রেজা খানকে দিয়ে তেহরানে মিলিটারি কুপ বা সেনা অভ্যুত্থান ঘটায়। এটাই হলো সেই অরিজিনাল অর্ডার কপি, যার মাধ্যমে রেজা খান সেনা অভ্যুত্থানের ঘোষণা করে। এরপর রেজা খান মজলিস থেকে একের পর এক পাওয়ারফুল লোককে হটাতে শুরু করে, আর উইদিন 2 ইয়ার্স সে ইরানের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি হয়ে ওঠে। তারপর 1923 সালে সে ইরানের প্রাইম মিনিস্টার পদে বসে। এই সেই ছবি, এটা হলো প্রাইম মিনিস্টার রেজা খান, আর তার বাঁদিকের বাচ্চাটা কাজার বংশের শেষ রাজা আহমেদ শাহ। তবে রেজা খানের আসল লক্ষ্য ছিল ইরানের রাজার পদ, তাই 2 বছরের মধ্যে সে আহমেদ শাহকে হটিয়ে দেয় আর কাজার বংশের শাসনকে শেষ করে নতুন পাহলবি বংশ তৈরি করে এবং নিজের নাম রাখেন রেজা খান পাহলবি।
তবে এই লোকটারও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে যোগাযোগ বেশ ভালোই ছিল। তিনি ইরানকেও সেম ইউরোপিয়ান স্টাইলে মডার্নাইজেশন করতে চেয়েছিলেন। তাই শুরুতেই ইসলামিক বা অন্যান্য ধর্মের যে স্কুলগুলো ছিল সেগুলো বন্ধ করে এবং ইউরোপিয়ান স্টাইলে এডুকেশন সিস্টেম চালু করে। শুধু তাই নয়, মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দেওয়া হয়, যেমন ছেলে মেয়ে দুজনের এডুকেশনকে কম্পালসারি করে দেয়। মেয়েদেরকেও ঘরের বাইরে বেরিয়ে ছেলেদের সাথে কাজ করার অধিকার দেওয়া হয়। এমনকি ইরান থেকে হিজাবও ব্যান করে দেওয়া হয় এবং মেয়েদেরকে ইউরোপিয়ান স্টাইলে শর্ট ড্রেস পরার ফুল পারমিশন দেওয়া হয়। যেমন এই একটা ছবি যেখানে রেজা খানের ওয়াইফ ও তার দুটো মেয়ে শর্ট ড্রেস পরে বের হচ্ছে। এইরকম আরও অনেক ছবি আছে যেখানে ইরানের মেয়েদের মডার্ন ড্রেস পরতে দেখা যায়। এই সবের সাথে সাথে রেজা খান চেয়েছিলেন ইরানের ওপর থেকে বিদেশি শক্তিগুলোর, বিশেষ করে ব্রিটিশদের ইনফ্লুয়েন্স কমাতে। তাই সবার আগে যেটা করে 1932 সাল নাগাদ ডিআরসির যে 60 বছরের জন্য অয়েল কনসেশন ছিল সেটা ক্যান্সেল করে দেয়। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এত বড় একটা মূল্যবান জিনিস তো সহজে হাতছাড়া হতে দেবে না। তারা খানকে চ্যালেঞ্জ করে আর পুরো বিষয়টা লিগ অব নেশনের কাছে নিয়ে যায়। পরে চাপে পড়ে রেজা খান তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়। যে চুক্তি 1961 সালে শেষ হওয়ার কথা ছিল সেটা আবারও 60 বছরের জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ হয়। তবে খান চেয়েছিলেন ইরান যেটা নেট প্রফিটের 16% পেত সেটা নেগোসিয়েট করে 21% করতে, কিন্তু শেষে সেটা 20% পর্যন্তই ফাইনাল হয়। ঠিক এই সময়টা এমন একটা টাইম ছিল যেখানে পুরো দুনিয়া আরও একটা বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায় এসে পৌঁছায়। আর তখন সবথেকে পাওয়ারফুল শক্তি হিসেবে জার্মানির উত্থান হতে শুরু করে। রেজা খান এই সময় একটা চাল চালে। রাশিয়া ও ব্রিটেনের ইনফ্লুয়েন্সকে কাউন্টার করার জন্য জার্মানির সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমন জার্মানির সাথে ট্রেড বাড়ায়, ডেভেলপমেন্টের জন্য জার্মানির টেকনোলজি ব্যবহার করে, এমনকি জার্মানির কিছু টপ লেভেল অফিসার ইরানে থাকতে শুরু করে। এই দেখুন, এটা একটা অরিজিনাল চিঠি যেটা হিটলার রেজা খানকে পাঠায়। এরপর 1939 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যে ব্রিটেন আর রাশিয়া এতদিন একে অন্যের শত্রু ছিল তারা সেম অ্যালাইস পাওয়ারে চলে আসে এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে এই যুদ্ধে ইরান অফিসিয়ালি নিজেদেরকে নিউট্রাল রাখে, কিন্তু ব্রিটিশদের এটাই সবথেকে ভয় ছিল, কারণ রেজা খান অনেকটা প্রো জার্মানি ছিল। ফলে যদি ইরান জার্মানির হাতে চলে যায় তাহলে এক তো ইরানের মতো একটা স্ট্র্যাটেজিক লোকেশন শত্রুপক্ষের হাতে চলে যাবে, আর আগেই বলেছিলাম ইরান সোভিয়েত ইউনিয়ন আর ব্রিটিশ ইন্ডিয়ার মাঝে একটা বর্ডার শেয়ার করে। তাই এই যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া থেকে রাশিয়াকে হেল্প করার জন্য আমেরিকা ও ব্রিটেন ইরানকে একটা সাপ্লাই লাইন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। মানে যুদ্ধের অস্ত্র, সেনাবাহিনী, খাবার এইসব ব্রিটিশ ইন্ডিয়া থেকে ইরানের মাটি হয়ে রাশিয়াতে যাবে। আর 2, ইরানের অয়েল যদি কোনোভাবে জার্মানির হাতে যায় তাহলে ব্রিটেনের যুদ্ধ করার সামর্থ্য অলমোস্ট শেষ। এদিকে জার্মান আর্মি সোভিয়েত ইউনিয়নকে যখন দখল করতে শুরু করে তখন ইরানের গভর্নমেন্ট অন্ধকারে তীর ছোড়ার মতো একটা বাজি ধরে। তারা এক্সপেক্ট করে যে জার্মানি এই যুদ্ধে জিতবে আর ইরানের বর্ডার থেকে রাশিয়া আর ব্রিটেনকে হটাবে। তাই ব্রিটিশ ও আমেরিকার হাজার প্রেসারের সত্ত্বেও রেজা খান জার্মানির বিপক্ষে একটা স্টেপও নেয়নি। ফলে 1941 আগস্টে ব্রিটেন ও রাশিয়া মিলে ইরানে অপারেশন কাউন্টিনেন্স চালায় এবং পুরো ইরান তাদের দখলে করে নেয়। আর রেজা খান প্রোটেস্ট করলে তাকে হটিয়ে তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভিকে নতুন রাজা করে দেওয়া হয়। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1943 সাল নাগাদ তেহরানে একটা কনফারেন্স হয়। এই প্রথম বিশ্বের 3 টপ পাওয়ার মিটিং করে, যার মধ্যে ছিলেন সোভিয়েত ইউনিয়নের লিডার জোসেফ স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার চার্চিল। সেখান থেকে ইরানকে গ্যারান্টি দেওয়া হয় যে যুদ্ধ শেষ হলে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং উইদিন 6 মান্থ আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন তাদের সব সেনা উইথড্র করে নেবে। কিন্তু 1945 সেপ্টেম্বর নাগাদ যুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা ও ব্রিটেন তাদের আর্মিকে উইথড্র করলেও রাশিয়া তাদের আর্মিকে সরায়নি। এমনকি তারা 2রা মার্চ 1946 ডেডলাইনকেও ভায়োলেট করে। আর্মি হটানো তো দূর কি বাত, উল্টে রাশিয়া তাদের সেনা ও সিক্রেট পুলিশকে ব্যবহার করে ইরানকে ভেঙে আজারবাইজান ও কুর্দিস্তান নামে 2টো দেশ তৈরি করে দেয়। পরে যদিও আমেরিকা ও ইউনাইটেড নেশনের প্রেসারে মে নাগাদ রাশিয়া সেনা উইথড্র করতে বাধ্য হয়। এতক্ষণ পর্যন্ত দেখে মনে হচ্ছে যেন আমেরিকা ইরানের খুব ভালো বন্ধু, কিন্তু এর আসল ইন্টারেস্ট এইবার ধীরে ধীরে সামনে আসতে থাকে। 1947 পর থেকে ইরানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সব থেকে বেশি আনস্টেবিলিটি দেখা যায়, কারাপশন বেড়ে যায়, এমনকি অর্থনীতিও পুরোপুরি ভেঙে যায়। ঠিক এই সময় এক নেতার উত্থান হয়, মোহাম্মদ মোসাদেক, যিনি শুরু থেকেই ইরানের তেল বিদেশিদের হাতে বিক্রির বিপক্ষে ছিলেন। তার মতে ইরানের তেলের কন্ট্রোল ইরানের গভর্নমেন্টের হাতে থাকা উচিত, ব্রিটিশ গভর্নমেন্টের নয়। এবং তিনি ক্ষমতায় এলে তার প্রথম টার্গেট হবে ইরানের অয়েলকে ন্যাশনালাইজ করা। এর ফলে ইরানের মানুষের কাছে তিনি হিরো হয়ে ওঠে আর মানুষ তাকে হেভি মাত্রায় সাপোর্ট করতে থাকে। এরপর 1951 সালে যে ইলেকশন হয় সেখানে তিনি জিতে ইরানের প্রাইম মিনিস্টার হন। আর প্রাইম মিনিস্টার হয়ে যে অয়েল কনসেশন 1993-তে শেষ হওয়ার কথা ছিল সেটা বাদ দিয়ে অয়েলকে জাতীয়করণ করেন।
এদিকে ব্রিটিশরা তো এই জিনিস এত সহজে ছেড়ে দেবে না, কারণ ততদিনে ব্রিটেনের ডেভেলপমেন্টের একটা বিশাল অ্যামাউন্ট এই অয়েলের ওপর নির্ভরশীল। সো ব্রিটেন কি করে, আমেরিকার হেল্পে ইরানের ওপর হেভি মাত্রায় ইকোনমিক স্যাংশন লাগাতে শুরু করে। এমনকি যে জিনিসের অয়েলের সাথে কোনো কানেকশন নেই, সেই স্টিল ও সুগারের এক্সপোর্টের ওপরও স্যাংশন লাগানো হয়। শুধু তাই নয়, ইরানের তেলকে চুরির তেল বলা হয়, আর যে দেশ এই তেল কিনবে তাদেরও স্যাংশনের হুমকি দেওয়া হয়। মানে ব্রিটিশ এক প্রকার মেকশিওর করে যে ইরানের তেল যেন কোনোভাবেই বাজারে বিক্রি না হয়। 2 বছর আগে যে তেলের প্রোডাকশন 242 মিলিয়ন ব্যারেল ছিল, তা 96% ড্রপ করে মাত্র 10 মিলিয়ন ব্যারেল এসে দাঁড়ায়। এদিকে রাজা মোহাম্মদ রেজার সাথে মোসাদেকের শুরু থেকেই মতবিরোধ ছিল। তার উপর ক্ষমতায় আসার পর রাজা নামমাত্র তার পজিশনকে হোল্ড করেছিল, বাকি সব ক্ষমতা ছিল পিএম এর হাতে। সো অয়েলকে ফিরে পেতে হলে মোসাদেককে ক্ষমতা থেকে হটাতেই হবে। এবার এই টার্গেটকে ফুলফিল করার জন্য আমেরিকার গুপ্ত এজেন্সি সিআইএ এবং ব্রিটেনের গুপ্ত এজেন্সি MI6 তেহরানে মোহাম্মদ রেজা ও আর্মির সাথে মিলে একটা মাস্টার প্ল্যান রেডি করে। 1953 সালের 19 আগস্ট তারা পুরনো মাজলিস এবং প্রাইম মিনিস্টারকে হটিয়ে ইরানে মিলিটারি কুপ ঘটায় এবং পুনরায় মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় আনা হয়। আর নতুন প্রাইম মিনিস্টার করা হয় আর্মি জেনারেল ফজফুল্লাহ জাহিদিকে। এরপর মোহাম্মদ রেজা পুরোপুরি ব্রিটেন আর আমেরিকার হাতের পুতুল হয়ে যায়। যে ইরানে এতদিন ব্রিটেনের কোম্পানির মনোপলি ছিল, সেখানে এইবার আমেরিকান কোম্পানিও ঢোকে এবং 1954-তে অয়েল কনসোর্টিয়াম এগ্রিমেন্ট সাইন হয়, যেখানে ইরানের অয়েলের 40% শেয়ার যায় আমেরিকার হাতে আর 40% থাকে ব্রিটিশদের হাতে। এদিকে মোহাম্মদ রেজার একটা ভয় ছিল যে হিস্ট্রি যেন আবার রিপিট না হয়ে যায়, মানে তার বাবা যেমন আর্মি জেনারেল থেকে রাজাকে হটিয়ে দেয়, তেমন যেন তার সাথেও না হয়। তখন সে কি করে, জাহিদিকে হটিয়ে নিজের লোককে প্রাইম মিনিস্টার পদে বসায়। এছাড়াও মাজলিসে যেসব ইম্পর্টেন্ট পদ ছিল সেখানেও নিজের লোককে বসাতে শুরু করে। ঠিক এই সময় রাজার বিপক্ষে একটা লিডারের উত্থান হয়, যিনি ইরানের সাথে সাথে পুরো দুনিয়ার ইতিহাস বদলাতে চলেছে, যার নাম রুহুল্লাহ খোমেনি। এক তো কারাপশন, 2 দেশের যে কোনো ডিসিশনে আমেরিকা ব্রিটেনের হস্তক্ষেপ, 3 মডার্ন করার নামে দেশটাকে প্রো ওয়েস্টার্ন পলিসিতে ভরে দেওয়া। আর এই সবের পরেও রাজা 19 পয়েন্টের হোয়াইট রিভলিউশন নামে একটা রিফর্ম বিল পাশ করে, যেখানে সবথেকে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট হলো মেয়েদেরকে ভোটের অধিকার দেওয়া হয়। এরপরই রাজার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন উলেমা লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মতে রাজা যা করছে তা সরাসরি ইসলামের বিরোধী এবং ইরানের মতো দেশে যেখানে মেজরিটি মানুষ শিয়া মুসলমান, সেখানে শাসন ইসলামের নিয়ম মেনেই হওয়া উচিত। আর আগেই বলেছিলাম যে ইরানে উলেমাদের ভীষণভাবে মানা হয়, তাই জনগণও খোমেনিকে সাপোর্ট করতে শুরু করে। এরপর খোমেনিও ইরানের বিভিন্ন সমস্যা নিয়ে রাজার বিরুদ্ধে ভাষণ দিতে শুরু করে, আর মানুষ তত একজোট হয়ে প্রোটেস্ট করতে শুরু করে। তখন বিপদ বুঝে রাজা খোমেনিকে অ্যারেস্ট করে, কিন্তু প্রোটেস্ট না থেমে উল্টে দ্বিগুণ হয়ে যায়। ভাঙচুর শুরু হয়, শহর জ্বলতে থাকে, মানুষ রাজাকে ডিক্টেটর স্লোগান দেয় এবং ক্ষমতা থেকে হটানোর কথা তোলে। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে গভর্নমেন্ট কারফিউ ও মার্শাল লয়ের মতো ল অ্যাপ্লাই করে মানুষের নাগরিক অধিকার পর্যন্ত কেড়ে নেয়। কিন্তু এদিকে খোমেনির যে আইডিওলজি, সেটা না থেমে আরও ফেমাস হতে থাকে। তার মতে দুনিয়াতে অন্য কারণ নয়, একমাত্র আল্লাহর শাসন থাকা উচিত এবং পুরো দুনিয়া সারিয়া আইন বা ইসলামিক ল মেনে শাসন হওয়া উচিত। এক কথায় তিনি ইসলামিক গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছিলেন, যার মেন দুটো টার্গেট হলো 1 রাজাকে সিংহাসন থেকে হটানো, 2 থিওক্রেসি প্রতিষ্ঠা করা। থিওক্রেসি মানে যখন পার্টিকুলার কোনো রিলিজিয়াসের মাধ্যমে দেশকে চালানো হয়। এর ফলে কি হয়, মানুষের সাপোর্ট খোমেনির পাশে থাকে আর মানুষ দিনের পর দিন রাজার বিরুদ্ধে প্রোটেস্ট বাড়াতে থাকে। যখন আর কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, তখন রাজা নিজের গদিকে বাঁচাতে তাকে ইরান থেকে নির্বাসন বা বের করে দেয়। এরপর খোমেনি প্রথমে তুর্কিতে যায়, সেখানে 11 মাস থাকার পর ইরাকে যায় এবং সেখানে তিনি প্রায় 13 বছর থাকে। এদিকে ইরাক হলো ইরানের একটা বর্ডার স্টেট, সেখানেও গিয়ে তিনি নিজের আইডিওলজিগুলোকে মানুষের মধ্যে ছড়াতে থাকে আর মানুষ ধীরে ধীরে তার সাথে জুড়তে থাকে। ফলে এখানেও দুটো সমস্যা দেখা দেয়। এক, তিনি ইরাকে যে স্পিচ বা ভাষণ দিত, সেটা টেপ বা ক্যাসেটের মাধ্যমে রেকর্ড করে ইরানে স্মাগলিং করা হতো। ফলে তিনি ভাষণ দিত ইরাকে আর প্রোটেস্ট হতো ইরানে। 2, ইরাক হলো শিয়া মেজরিটি মুসলিম দেশ, যেখানে শাসন ছিল সাদ্দাম হোসেনের বাথ পার্টির, আর এই বাথ পার্টি ছিল একটা সেকুলার পার্টি, আর সাদ্দাম হোসেন নিজে ছিল একটা সুন্নি মুসলমান। ফলে ইরাকেও না সেম টাইপ প্রোটেস্ট শুরু হয়ে যায়। সেই ভয়ে সাদ্দাম হোসেনও তাকে ইরাক থেকে বের করে দেয়, কিন্তু এই ডিসিশন তাকে ব্যাকফায়ার করে যায়। ইরাকে খোমেনির ওপর 1000 রকম রেস্ট্রিকশন লাগানো ছিল, তার উপর তার যোগাযোগের মাধ্যম ছিল একদম লিমিটেড। কিন্তু যখন সে অক্টোবর 1978-এ ইরাক ছেড়ে ফ্রান্সে যায়, তার কাছে সব রাস্তা ওপেন হয়ে যায়। ফ্রান্সে গিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া পায়, কমিউনিকেটের বেস্ট অপরচুনিটি পায়, ফ্রিডম অফ স্পিচ পায়। ফলে তিনি ফুল দামে তার কথা পুরো দুনিয়ার সাথে সাথে ইরানেও ছড়াতে থাকে। এদিকে 1978-এর শুরু থেকে ইরানে প্রোটেস্ট বাড়তে থাকে। প্রোটেস্ট এত হেভি হতে থাকে যে রাজা সেনা ব্যবহার করে, নিউজ পেপার বন্ধ করে, প্রোটেস্টারদের ওপর ওপেন ফায়ার করে, কারফিউ লাগিয়ে,
কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছিল না। প্রতিদিন তেহরানে প্রায় লাখ লাখ মানুষ খোমেনির ছবি নিয়ে রাজার বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে। পুরো শহর জ্বলতে থাকে, কাতারে কাতারে মানুষ মরতে থাকে, পুরো শহর জুড়ে মার্শাল ল লাগানো হয়, কিন্তু কোনোভাবেই প্রোটেস্ট থামানো যাচ্ছে না, উল্টে আরও দ্বিগুণ হচ্ছে। এরপর যখন সবকিছু হাতের বাইরে বেরিয়ে যায়, তখন 16ই জানুয়ারি 1980-তে মোহাম্মদ রেজা তার ফ্যামিলিকে নিয়ে ইরান ছেড়ে ইজিপ্ট পালায়। এই সেই পালানোর মুহূর্তের ছবি। আর এই সুযোগে 1 ফেব্রুয়ারি রুহুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসে। তেহরানে একটা বিশাল জনতার ভিড় তাকে ওয়েলকাম জানায়। এর ঠিক 10 দিন পর 11ই ফেব্রুয়ারি ফাইনালি ইরানের রাজতন্ত্র শেষ হয়ে থিওক্রেসি চালু হয়। ইরান হয়ে যায় কনস্টিটিউশন অব ইসলামিক রিপাবলিক অব ইরান, আর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি হয় এর সুপ্রিম লিডার। আর এই পুরো ঘটনাকে বলা হয় ইসলামিক রিভলিউশন। এর ঠিক পর থেকেই ইরান আর আমেরিকা শুরু হয় আসল খেলা। এদিকে মোহাম্মদ রেজা বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিল। অক্টোবর নাগাদ নিজের ক্যান্সারের চিকিৎসার জন্য ইজিপ্ট থেকে আমেরিকাতে যায়। খোমেনির সন্দেহ হয় যে সিআইএ এই ইসলামিক গভর্নমেন্টকে হটানোর জন্য একটা প্ল্যান করছে। তারা মোহাম্মদ রেজাকে বিচার ও শাস্তির জন্য ইরানের হাতে ফেরত পাঠানোর দাবি করে, সাথে আমেরিকাকে গ্রেট শয়তান আখ্যা দেয়, আর ইরান থেকে যত আমেরিকান ডিপ্লোম্যাট আছে সব হটানোর অর্ডার দেন। এরপর খোমেনির যে স্টুডেন্ট সাপোর্টাররা ছিল তারা তেহরানে ইউএস অ্যাম্বাসিতে অ্যাটাক করে এবং 66 জন আমেরিকানকে বন্দি বানিয়ে নেয়। ইরানের তরফ থেকে আমেরিকার কাছে একটাই দাবি থাকে, মোহাম্মদ রেজাকে তাদের হাতে তুলে দিতে হবে। এই ঘটনার ঠিক 10 দিন পর আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার আমেরিকাতে থাকা ইরানের $12 বিলিয়ন অ্যাসেটকে সিজ করে দেয়। তারপর থেকে সিচুয়েশন এত খারাপ হয়ে যায় যে ইরান 52 জন আমেরিকানকে 444 দিন পর্যন্ত বন্দী করে রাখে, যা ইরান হোস্টেজ ক্রাইসিস নামে পরিচিত। কিন্তু যে কারণের জন্য এই ক্রাইসিস শুরু হয়, সেই মোহাম্মদ রেজা 1 বছরের মধ্যেই অর্থাৎ 27 জুলাই 1980-তে মারা যান। বাট তারপরেও এই বন্দিদশা চলে এবং শেষে 1981 সালের 20 জানুয়ারি সেই সব আমেরিকানকে মুক্তি দেওয়া হয়। আর এদিকে এই সবের মাঝে যখন ইরান দুর্বল হয়ে পড়ে, ঠিক সেই সুযোগকে ব্যবহার করে ইরাক ইরানের ওপর হামলা করে। এই হামলার কারণ হলো ইরানের সাথে ইরাকের যে বর্ডার ডিসপুট ছিল সেগুলো সাদ্দাম হোসেন ইরানের এই দুর্বল সময়টাকে কাজে লাগিয়ে ইরাকের দখলে আনতে চেয়েছিল। যেমন সাতাল আরব নদী, এই নদী নিয়ে ইরানের সাথে ইরাকের বহুদিনের কনফ্লিক্ট। আর এই নদীটা ছিল ইরাকের জন্য একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন, কারণ এর মাধ্যমে ডাইরেক্ট পার্সিয়ান গল্পের কানেকশন পাওয়া যায়। এছাড়াও আরও একটা মেন কারণ ছিল, সেটা হলো খোমেনির ইসলামিক রিভলিউশন। একটু আগেই বললাম যে ইরাকের মেজরিটি মানুষ ছিল শিয়া মুসলমান আর সাদ্দাম হোসেন নিজে সুন্নি মুসলমান। ইরানে ইসলামিক রিভলিউশন হওয়ার পর ইরাকেও শিয়া গ্রুপ ধীরে ধীরে জোট বাঁধতে শুরু করে। নিজের গদি যাতে হারাতে না হয় সেই ভয়ে সাদ্দাম হোসেন ইরানের ওপর হামলা করে ইসলামিক রিভলিউশনকে শেষ করতে চেয়েছিল। এদিকে আমেরিকারও টার্গেট সেম ছিল, তাই তারা ইরাককে ডলার, স্যাটেলাইট ইনফরমেশন, ইন্টেলিজেন্স, এমনকি অস্ত্র দিয়েও হেল্প করে। এই যুদ্ধ চলে 8 বছর ধরে, কিন্তু রুহুল্লাহ খোমেনি কোনোভাবে হার মানেনি। শেষে ইউএনের হস্তক্ষেপে 20 আগস্ট 1988-তে সিজ ফায়ার হয়। বাট এর মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা ইরান আর আমেরিকাকে বরাবরের জন্য শত্রু বানিয়ে দেয়। যখন ইরান সরাসরি আমেরিকার কাছে পেরে উঠছিল না, তখন তাদেরকে চাপে রাখতে হিজবুল্লাহ হামাসের মতো গ্রুপকে ব্যবহার করে। আর এই হিজবুল্লাহ 1983 এপ্রিলে লেবাননে থাকা ইউএস অ্যাম্বাসিতে অ্যাটাক করে, যেখানে 63 জন মারা যান, যার মধ্যে 17 জন ছিল আমেরিকান। এই সেম বছরের অক্টোবরে হিজবুল্লাহ আবার লেবাননে থাকা আমেরিকার আর্মি ক্যাম্পে অ্যাটাক করে, যেখানে 241 জন ইউএস সোলজার মারা যায়। এর কিছু বছর পর স্টেট অফ হরমুজে ইরানের ওয়াটার মাইনে আমেরিকান যুদ্ধজাহাজ ব্লাস্ট করে ডুবে যায়। এর জবাবে আমেরিকা অপারেশন প্রেইং মান্তিস লঞ্চ করে এবং ইরানের যুদ্ধজাহাজ ও 2টো অয়েল প্ল্যাটফর্ম নষ্ট করে দেয়। আর এই সবের মাঝে একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ইরানের একটা প্যাসেঞ্জার প্লেন এয়ার ফ্লাইট 655 তেহরান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। যখন এটা পার্সিয়ান গল্পের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমেরিকান যুদ্ধজাহাজ এটাকে ফাইটার জেট ভেবে মিসাইল ফায়ার করে। এই ঘটনায় প্লেনে থাকা 290 জনই মারা যান, যার মধ্যে 254 জন ছিল ইরানিয়ান। এরপর থেকে ইরান আর আমেরিকা অলমোস্ট একে অপরের শত্রু হয়ে যায়। এদিকে 1989-এর 3রা জুন রুহুল্লাহ খোমেনি হার্ট অ্যাটাকে মারা যান। তিনি ইরানের মধ্যে ঠিক কতটা জনপ্রিয় ছিল সেটা তার অন্তিম যাত্রা দেখলে বোঝা যায়। তার অন্তিম যাত্রাতে প্রায় 1 কোটি মানুষ জড়ো হয় এবং 32 কিলোমিটার পর্যন্ত রাস্তায় জাম লাগে। এরপর ইরানের সুপ্রিম লিডার হয় তারই ছাত্র আলী খামেনি। এই আলী খামেনি যে ইসলামিক রিভলিউশন হয় সেখানকার প্রথম সারির নেতা ছিলেন। এমনকি মোহাম্মদ রেজার পুলিশ বহুবার তাকে অ্যারেস্টও পর্যন্ত করে। এই আলী খামেনির সময়ও ইরান আমেরিকা টেনশন চরমে থাকে। আমেরিকার ওপর একটার পর একটা হামলা হয় আর এদিকে আমেরিকা একটার পর একটা জবাব দিতে থাকে। এইবার আপনারা যদি মিডিল ইস্টের ম্যাপটা ভালো করে দেখেন, যে টপ 7 অয়েল রিজার্ভ দেশ আছে তাদের মধ্যে টপ 5-এর অবস্থান এইখানটায়। আর ইরানের টার্গেট হচ্ছে যেখানে যেখানে ইসলাম মেজরিটি আছে সেখানে ইসলামিক রিভলিউশন করানো। যদি তাই হয় তাহলে ইরান হয়ে উঠবে
মুসলিম ওয়ার্ল্ডের লিডার আর পুরো দুনিয়ার পাওয়ার কন্ট্রোল থাকবে তাদের হাতে। এদিকে মিডিল ইস্টের বেশিরভাগ দেশে রাজার শাসন চলে, তাই তারা মেনলি আমেরিকাকে সাপোর্ট করে। ইরান এটা ভালো করেই জানে যে আমেরিকার সামনে টিকে থাকতে হলে তাদেরকে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হতে হবে, আর আমেরিকা এটা ভালো করে জানে যে ইরানের হাতে পারমাণবিক বোম এলেই মিডিল ইস্টের কন্ট্রোল তাদের হাতছাড়া হবে। যতক্ষণ মিডিল ইস্টের মধ্যে শুধুমাত্র ইসরায়েলের হাতে পারমাণবিক বোম আছে, ততক্ষণ এই রিজিয়নে আমেরিকার কন্ট্রোল আছে, কারণ দুটো পারমাণবিক সম্পন্ন দেশকে কখনো লড়তে দেওয়া হয় না। তাই ইরান যতবার গোপনে নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করে, তখনই হয় তাদের টপ সায়েন্টিস্টকে মেরে ফেলা হয়, না হলে পুরো সিক্রেট লোকেশনটাকেই উড়িয়ে দেওয়া হয়। এবং ফার্দার কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম যাতে না করার ক্ষমতা থাকে, সেই জন্য নানা ধরনের ইকোনমিক স্যাংশন লাগিয়ে তাদের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়। আর এই সেম কনফ্লিক্ট চলে আসছে জর্জ বুশ থেকে বারাক ওবামা, দেন নাও ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত।